খেয়াল করো, দ্য রাইজ অফ ইংলিশ টেরি ইগলটনের লেখা শর্টেস্ট কোশ্চেন্স, মানে ব্রিফ কোশ্চেন্স আমরা শেয়ার করছি এখন তোমাদের সাথে, আর ব্রিফ কোশ্চেন অ্যান্সার সহ শেয়ার করছি। হোয়াট ইজ দ্য এসে দ্য রাইজ অফ ইংলিশ অ্যাবাউট? একটু প্রশ্ন করবা, কারণ দু একটা বিষয় তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, সেখানে আমাকে একটু জিজ্ঞাসা করবা, কারণ এটা স্টোরি এটা একটা পুরোটা পড়ে নাই, আমরা পড়েছি কিছুটা ধারণা নিয়েছি, কোথায় প্রথম 2 চ্যাপ্টার পড়েছিলাম, হ্যাঁ পুরোটা পড়া হয় নাই, তো একটু জিজ্ঞাসা করবা হোয়াট ইজ দ্য এসে দ্য রাইজ অফ ইংলিশ অ্যাবাউট? দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে ইংরেজি সাহিত্য এবং ভাষার বিকাশে হচ্ছে এই তার প্রধান আলোচ্য বিষয়। এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য বিষয়, ঠিক আছে? তাহলে 18th সেঞ্চুরিতে কীভাবে ইংরেজি সাহিত্য এবং ভাষা বিকশিত হলো সেটাই হচ্ছে এই এসের মূল বিষয়। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য রাইজ অফ ইংলিশ? রাইজ অফ ইংলিশ কোন ধরনের লেখা? রাইজ অফ ইংলিশ কোন ধরনের লেখা? যদি এরকম বলা হয় যে দ্য রাইজ অফ ইংলিশ ইজ অ্যান এসে, এটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু এটুকু না, শুধু ওটুকুলো হবে না। হ্যাঁ, দ্য রাইজ অফ ইংলিশ ইজ অ্যান এসে হুইচ ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার আফটার ইন্ট্রোডাকশন ইন টেরি ইগলটনস ফেমাস বুক লিটারেরি থিওরি। অ্যাকচুয়ালি এটা একটা বইয়ের নাম, লিটারেরি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটা বইয়ের নাম। এই বইয়ের দ্বিতীয় যে গল্পটা, দ্বিতীয় যে প্রবন্ধটা, তার নাম হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। তার মানে এখানে আরও প্রবন্ধ আছে, আরও এসে আছে, কি কথা ক্লিয়ার? হোয়াট ইজ দ্য থিম অফ দ্য রাইজ অফ ইংলিশ? রাইজ অফ ইংলিশের থিম কি, বিষয়বস্তু কি? দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ দ্য থিম অফ দ্য রাইজ অফ ইংলিশ, তাই না? ইংরেজি সাহিত্যের উন্নতি এবং ভাষা বিকাশটাই হচ্ছে এখানে ভাষার উন্নতি এবং এদের থিম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নিও ক্লাসিক্যাল? নিও ক্লাসিক্যাল শব্দের অর্থ কী? দ্য ওয়ার্ড নিও ক্লাসিক্যাল রেফার্স টু দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল, ক্লাসিক্যালের ফিরে আসা। রিভাইভাল মানে কি? ফিরে আসা। ক্লাসিক্যালের ফিরে আসা, অথবা গ্রিকের ফিরে আসা, অথবা রোমান স্টাইল ফিরে আসা। ক্লাসিক্যাল আর রোমান দুটো তো সেমই না, ক্লাসিক্যাল গ্রিক আর রোমান স্টাইল, ঠিক আছে, ক্লাসিক্যাল গ্রিক আর রোমান, ক্লাসিক্যাল গ্রিক আর ক্লাসিক্যাল রোমান, তার মানে হচ্ছে গ্রিকরাও ক্লাসিক্যাল, রোমানরাও ক্লাসিক্যাল, যে কোনোটা ফিরে আসারই হচ্ছে নিও ক্লাসিক্যাল, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? এটা কেন আসলো? কারণ অ্যাপোলজি ফর পোয়েট্রি নিয়ে টেরি ইগলটন কথা বলেছেন তার লেখায়, কি বুঝতে পারলাম? তাহলে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ এ লং এসে বাই স্যার ফিলিপ সিডনি, আমরা পড়েছিলাম কিন্তু 3rd ইয়ারে। ইট শোজ পোয়েট্রির সুপিরিয়রিটি টু ফিলোসফি অর হিস্ট্রি। এখানে দেখানো হয়েছে যে কবিতা দর্শন এবং ইতিহাসের সাথে উন্নত, দর্শন এবং ইতিহাসের সাথে কে উন্নত? কবিতা উন্নত। অ্যাজ মিনস অফ টিচিং ভার্চু, ভার্চু মানে কি? ধর্ম, গুণাবলী, মানসিকতা। এই ধর্ম শেখানোর কাজে দর্শন এবং ইতিহাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে পোয়েট্রি। ইট প্রুভস দ্য অ্যান্টিকুইটি অফ পোয়েট্রি ইন অল কালচার্স। এটা প্রমাণ করে যে সব সংস্কৃতিতেই সাহিত্য হচ্ছে সবচেয়ে প্রাচীন। অ্যান্টিকুইটি মানে প্রাচীনত্ব, সাহিত্য সবচাইতে প্রাচীন। কোনো প্রশ্ন সুস্মিতা? ছেলেরা কোনো কথা বলে না, ওরা কি দেখে নাকি চুপচাপ দিয়ে ঘুমাচ্ছে? হোয়াই ডাজ দ্য ওয়ার্ড ইমাজিনেটিভ অ্যাপিয়ার টু বি অ্যাম্বিগুয়াস? ইমাজিনেটিভ শব্দটায় অ্যাম্বিগুয়াস কেন মনে হয়েছে? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুই অর্থ আসে যার। বুঝতে পারলেন? টু মিনিংস, ঠিক আছে? দুই অর্থ থাকে তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস, অফ টু মিনিংস। তুমি একটা কথা বললা, যে কথাতে আমি কি বুঝবো, কি করবো বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, অস্পষ্ট। তাহলে অ্যাকর্ডিং টু ইগলটন দ্য ওয়ার্ড ইমাজিনেটিভ ইজ অ্যাম্বিগুয়াস বিকজ ইট মে সাজেস্ট আইদার সামথিং ভিশনারি অর ইনভেন্টিভ। এটা হতে পারে ভিশনারি, মানে হচ্ছে ড্রিম,
স্বপ্নের হতে পারে, স্বপ্নটা ইমাজিনেশন না? জি স্যার। আবার হতে পারে ইনভেন্টিভ মানে ক্রিয়েটিভ। তাহলে দুটো দুই রকম হলো না? স্যার ক্রিয়েটিভ সৃজনশীল। সৃজনশীল, তো সৃজনশীল একটা বিষয় আর স্বপ্ন একটা বিষয়। তো স্বপ্নটা কিন্তু অবাস্তব, সৃজনশীলটা কিন্তু বাস্তব। তাহলে এই ইমাজিনেটিভ শব্দটা আসলে কেমন? এটা দুটো অর্থ প্রকাশ করে, একবার বলতেছে হচ্ছে ভিশনারি আর একবার বলতে হচ্ছে ইনভেন্টিভ। ঠিক আছে? মিনিং লিটারেলি ভার্চুয়াল, অর ইমাজিনারি মিনিং লিটারেলি ভার্চুয়াল, আনট্রু, লিটারেলি আনট্রু। এবং কখনো কখনো মনে হচ্ছে কি যেটা আক্ষরিকভাবে মিথ্যা, অসত্য। যখনই কেউ বলতেছে কালো কল্পনা, তখন বলা হচ্ছে কি আক্ষরিকভাবে অসত্য। তাহলে তুমি তিনটা অর্থ পেলা, একটা হচ্ছে ভিশনারি, একটা হচ্ছে ইনভেন্টিভ, আর একটা পেলা হচ্ছে লিটারেলি আনট্রু। তাহলে তুমি এই কিভাবে বুঝবা যে আসলে কোনটা বোঝাচ্ছে? ঠিক আছে, এরপর দেখো হোয়াট ইজ ক্রিয়েটিভ ইমাজিনেশন। ক্রিয়েটিভ ইমাজিনেশন বলতে কি বোঝানো হয়? ক্রিয়েটিভ ইমাজিনেশন এগুলো কিন্তু তোমার ইগল্টনের তৈরি এই টার্মগুলো। জি স্যার। ক্রিয়েটিভ ইমাজিনেশন কি? ক্রিয়েটিভ ইমাজিনেশন রেফার্স টু দ্য অ্যাবিলিটি, সেই সক্ষমতাকে বোঝায় রিইউনিফাইং পাস্ট এক্সপিরিয়েন্সেস, অতীত অভিজ্ঞতাকে একসাথে করা, টু ক্রিয়েট নিউ ইমেজেস ফর এ ডেফিনিট গোল, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাওয়ার জন্য অতীত অভিজ্ঞতাগুলোকে একত্রিত করাকেই বলা হয় ক্রিয়েটিভ ইমাজিনেশন। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হ্যাঁ নির্দিষ্ট একটা চিন্তা, নির্দিষ্ট একটা বিষয়টাকে উপস্থাপন করাটাকে বলা হয় ক্রিয়েটিভ ইমাজিনেশন। ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ অ্যাস্থেটিক্স? অ্যাস্থেটিক্সের বাংলা জানো? নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব মানে হচ্ছে নিন্দা, বোঝো না? নিন্দা মানে কি? সৌন্দর্য না অসৌন্দর্য? অসৌন্দর্য। গুড। আর এটা হচ্ছে তোমার সৌন্দর্য। বুঝতে পারলাম বোধ হয়। তোমার সৌন্দর্য তত্ত্ব। নিন্দনের বিপরীত শব্দ হচ্ছে নন্দন। দ্য ইফেক্ট অফ অ্যাস্থেটিক্স ওয়াজ টু ন্যারো দ্য হিস্ট্রিক্যাল ডিফারেন্স বিটুইন আর্টস অ্যান্ড আর্টিফ্যাক্টস। প্রত্নবস্তু এর বিষয়টা বুঝাই দিই। নন্দন তত্ত্বের কি মানে কাজটা কি, নন্দন তত্ত্ব কী করেছে, প্রতিক্রিয়ার ফলে কী হচ্ছে, নন্দন তত্ত্ব বিষয়টাকে বুঝিয়ে দেয়। সেটা হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে তুমি সৌন্দর্য খোঁজাটাকে বলে নন্দন। মানে সৌন্দর্য খুঁজে বের করা, শিল্প খুঁজে বের করাকে বলা হয় নন্দন তত্ত্ব। তারপরে এখানে হচ্ছে ঐতিহাসিক পার্থক্য, হিস্ট্রিক্যাল ডিফারেন্স বিটুইন আর্টস অ্যান্ড আর্টিফ্যাক্টস। দুই ধরনের জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি, একটা আর্ট পেয়ে থাকি আর একটা আর্টিফ্যাক্টস পেয়ে থাকি। স্যার আর্টিফ্যাক্ট কি? আর্টিফ্যাক্ট হচ্ছে তুমি সাদাতপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা একটি খাতা পাইত, যে খাতায় কোনো মূল্যবান কিছু লেখা নাই, এটা প্রত্নতত্ত্ব, এটা আর্টিফ্যাক্টস। পুরাতন জিনিসকে বলা হয় আর্টিফ্যাক্ট। পুরাতন জিনিস কিন্তু দামি। হ্যাঁ, পুরাতন জিনিস কিন্তু দামি, কাজে লাগে যেটা, সেটা বলে আর্টিফ্যাক্ট। ঠিক আছে? তাহলে বুঝলাম তো যে পুরাতন যে সমস্ত হাড়ি পাতিল পাওয়া যায় মাটির নিচে, এগুলো কিন্তু আর্টিফ্যাক্ট। আচ্ছা, এখন আর্ট মানে কি? আর্ট মানে শিল্প। আমরা কিন্তু সাহিত্যে যারা পড়াশোনা করি তারা সাহিত্যকেও আর্ট মনে করি। সাহিত্য আর্ট না? তো এখন তুমি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই খাতা দেখেই ইতিহাস গ্রহণ করতেছ, বিশ্বাস করতেছ, কিন্তু কবি বলতেছেন না শুধু ওইটা দেখে না, উনি যে লিখছেন বিভিন্ন জিনিস। ঠিক আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এইটা দেখেও তুমি ইতিহাস রচনা করবা, এখানেও ইতিহাস পাওয়া যাবে। তো এটা আর্ট আর এটা আর্টিফ্যাক্ট।
আর্টিফ্যাক্টে যেমন ইতিহাস পাওয়া যাবে, আর হচ্ছে আর্টেও ইতিহাস থাকবে। কি কথাটা বুঝতে পারলাম? এবং উনি বলতেছেন যে নন্দন তত্ত্ব হচ্ছে সেই কাজটাই করেছে যে প্রত্ন বস্তুর সাথে আমাদের আর্টের পার্থক্যটা কমে এনেছে, ন্যারো করেছে। আমি ভাবতেছি যে আর্টিফ্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমার সমস্ত উৎস তথ্য নিতে হবে, কিন্তু উনি বলতেছে না, আর্টও গুরুত্বপূর্ণ, ওখান থেকে অনেক কিছু ওখান থেকেও নিতে হবে, কারণ আর্ট আর আর্টিফ্যাক্টের মধ্যে পার্থক্য নাই। ক্লিয়ার? এরপর দেখো, ইন হুইচ প্লেস ডিড দ্য আইডিওলজিক্যাল পাওয়ার অফ রিলিজিয়ান লাই। রিলিজিয়ান মানে ধর্ম, লাই মানে থাকা, লাই মানে কিন্তু মিথ্যা না, এখানে লাই মানে থাকা। আইডিওলজিক্যাল পাওয়ার মানে আদর্শগত ক্ষমতা। স্যার লিটারেচারের যে ওয়ার্ড মিনিং কিছু কিছু সময় সিম্পল যে মিনিং হয় অনেক কবার থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ইন হুইচ প্লেস ডিড দ্য আইডিওলজিক্যাল পাওয়ার অফ রিলিজিয়ান লাই। আদর্শগত যে ক্ষমতাটা, এটা কোথায়, ধর্মের আদর্শগত ক্ষমতাটা কোথায় থাকে? বলা হচ্ছে দ্য আইডিওলজিক্যাল পাওয়ার অফ রিলিজিয়ান লে ইন ইটস ক্যাপাসিটি টু ম্যাটেরিয়ালাইজ বিলিফস অ্যাজ প্র্যাকটিসেস। বিশ্বাসগুলোকে বাস্তবে পরিণত করাই হচ্ছে ধর্মের প্রধান কাজ, প্রধান শক্তি। বিশ্বাসগুলোকে বাস্তবে রূপায়ণ করাই হচ্ছে ধর্মের প্রধান শক্তি। বিশ্বাস হচ্ছে কি, যে যদি আমি মানুষকে সাহায্য করি আল্লাহ আমাকে সাহায্য করবে, এটা আমি বিশ্বাস করলাম, করে আমি সোহেলকে সাহায্য করলাম, ম্যাটেরিয়ালাইজ করছে না, আমি বাস্তবায়ন করছে না, তাহলে এটা একটা পাওয়ার না? এইটা সেই পাওয়ারের কথা বলছে। দ্য আইডিওলজিক্যাল পাওয়ার অফ রিলিজিয়ান লে ইন দ্য ক্যাপাসিটি টু ম্যাটেরিয়ালাইজ বিলিফস অ্যাজ প্র্যাকটিসেস। বিশ্বাসগুলোকে অনুশীলন করা, চর্চা করা। এরপর দেখো, হোয়াট ডাজ লিটারেচার ডিল উইথ। সাহিত্য কি নিয়ে আলোচনা করে? লিটারেচার ডিলস উইথ ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ। ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ রাদার দ্যান হিস্ট্রিক্যাল ইভেন্টস। একটু মনটাকে খোলা রাখবা, তাহলে কথাগুলো বুঝবা। সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে সাহিত্য কথা বলে না, সাহিত্য কথা বলে সার্বজনীন মানবিক মূল্যবোধ নিয়ে। সার্বজনীন মানবিক মূল্যবোধটাকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে এরকম যে বিয়ে করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে, একে অন্যের সুখ দুঃখকে বুঝতে হবে, এটা হচ্ছে সার্বজনীন মূল্যবোধ। বুঝতে পারছো? আমি 3 বার কবুল বলে বিয়ে করি, সুস্মিতা 7 বার পাক দিয়ে বিয়ে করে। বুঝছো কথা? ওরা কি বলে, গাছের উপর উঠে বিয়ে করে, উপর থেকে নাইমা এসে স্বামী দে, বলে কিনা? এই যে এই 3 স্টাইলে বিয়ে করলাম, কিন্তু আমার কিন্তু একটাই কাজ, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যকে বোঝার চেষ্টা করা। কি কথা ক্লিয়ার? এই যে এই কাজটা যে আমি করলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান ভ্যালু। এই হিউম্যান ভ্যালুটা সুস্মিতার যেমন, এটা আমারও তেমন। ওরাও যে নৃগোষ্ঠী আছে, ওদের ওই একই অনুভূতি যে না, এই মেয়েটা আমার কাছে আসছে, এই ছেলেটা আমার কাছে আসছে, ওর সাথে আমার ভালো করে থাকা লাগবে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? এই দেখো, তাহলে হিস্ট্রিক্যাল ইভেন্টস নিয়ে ঘটনা না, তার মানে বিয়েটা কোনো ব্যাপার না, বিয়ে কিভাবে করলাম এটা কোনো ব্যাপার না। সাচ অ্যাজ সিভিল ওয়ার্স, যেমন গৃহযুদ্ধ নিয়ে কথা বলে, কিন্তু কোথায়? সাহিত্যে না, ইতিহাসে। ইতিহাসে সাহিত্য গৃহযুদ্ধ নিয়ে কথা বলে না, ইতিহাসে মুক্তিযুদ্ধের কথা বলছে না, মুক্তিযুদ্ধ নিয়ে বলতেই হবে। ইতিহাসে সব কিছু নিয়ে কথা বলতে হবে। দ্য রিপ্রেশন অন উইমেন, নারীদেরকে যে অত্যাচার করা হয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে ইতিহাসে। নেচার অফ দ্য ইংলিশ পেজেন্ট্রি, এবং ইংরেজ কৃষকেরা কেমন ছিল তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? ইতিহাসে। কিন্তু কিন্তু পেজেন্ট্রি নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু সাহিত্য ওইটা বলতেছে না। সাহিত্য যখন কৃষক নিয়ে কথা বলতেছে, তখন ওই কৃষক সারা পৃথিবীর সমস্ত কৃষক হয়ে যাচ্ছে। জি অবশ্যই, মানে একজনকে ইন্ডিকেট করে সবাইকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন ও দেখাচ্ছে যে কৃষক বিদ্রোহ দেখাচ্ছে,
ইংরেজ কৃষক বিদ্রোহ। তো এই কৃষক বিদ্রোহ দেখানোর ফলে কিন্তু অন্য কিছু দেখানো যাচ্ছে না। আর তুমি মরিয়ার দিকে তাকাও, রাইডার্স টু দ্য সি এর মরিয়া, মনে আছে তো না? রাইডার্স টু দ্য সি এর যে মরিয়া, যে তোমার ওই মা বার্টলির মা মারা যায়, যে সবগুলো ছেলে মারা যায়। হ্যাঁ হ্যাঁ, সব মারা যাওয়ার পরে ওই আপনার ওই যে নৌকিয়া ভ্রমণে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইডার্স টু দ্য সি, সাগরে মারা যায়। তো ওই গল্পটাতে যে মাকে দেখানো হয়েছে, ওই মা কি একজন মা না পৃথিবীর সব মা? মানে তাকে তুলে ধরা হয়েছে, হ্যাঁ কিন্তু সব এটা কিন্তু তার সমস্ত অনুভূতিগুলো সব মায়েরই অনুভূতি, এটা তার যে অনুভূতিটা সব মায়ের অনুভূতি না? আসলে তাহলে ওই যে ওই জেলে, ওখানকার যে জেলে অথবা সমুদ্র রাইডার্স, ওই রাইডার্স কি আমাদের টেকনাফে নাই? অবশ্যই আছে। আছে না? জি। ওই রাইডার্স কি আমাদের ডাউনটোরপাড়া নাই? এই যে এইটাই বলা হচ্ছে। তার মানে যখন সাহিত্যে আসছে এটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল, আর হিস্ট্রিতে গিয়ে কিন্তু সেটা ইউনিভার্সাল হচ্ছে না। হোয়াট ওয়ার দ্য পারপাজেস অফ চিপ লিবারাল এডুকেশন? চিপ মানে সস্তা, লিবারাল মানে উদার, এডুকেশন মানে শিক্ষা। সস্তা উদার শিক্ষার উদ্দেশ্য কি ছিল? দ্য পারপাজেস অফ চিপ লিবারাল এডুকেশন ওয়ার টু প্রমোট সোশ্যাল ইউনিটি, সামাজিক একতাকে এগিয়ে নেওয়া, সামাজিক একতা। আমি প্রোটেস্ট্যান্ট, তুমি ক্যাথলিক, তাতে কি? আমরা তো একই সমাজে বসবাস করি, ঠিক আছে? আমার মেয়ে তোমার মেয়ের সাথে পড়তে স্কুলে যায়। অ্যান্ড টু ইনফিউজ দ্য সেন্স অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড মোরাল ভ্যালুস, এবং তাদেরকে কি ঢুকাতে হবে? জাতীয় গর্বের অনুভূতি এবং নৈতিক মূল্যবোধের অনুভূতি তাদের মধ্যে প্রবেশ করাতে হবে। টু ইনফিউজ দ্য সেন্স অফ ন্যাশনাল প্রাইড এবং মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধ এবং জাতীয় গর্ব, এটা তাদের মধ্যে প্রবেশ করানো ছিল চিপ লিবারাল এডুকেশনের কাজ। হোয়াট ইজ প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম? এগুলো কিন্তু তোমার হচ্ছে টেরি ইগলটনের টার্ম, হয়তো ওই সময় এগুলো ব্যবহার করা হতো। ক্রিটিসিজম তো ক্রিটিসিজম মানে আমরা জানি সমালোচনা। প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম কাকে বলা হয়? প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম হচ্ছে অ্যাজ এ মেথড অফ রিডিং, এমন করে পড়তে হবে দ্যাট ফোকাসেস অন দ্য টেক্সট ইটসেলফ, শুধুমাত্র টেক্সটের উপরে ফোকাস হবে, কার উপরে? টেক্সটের উপরে। এবং যেখানে টেক্সটটাকে আলাদা করা হবে এর সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে টেক্সটটাকে আলাদা করে পড়াটাকেই বলা হয় প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। স্যার এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এবারে আমি যখন লিখছি এই সময়টা একটা অস্থিরতার সময়। কিসের সময়? অস্থিরতার সময়। কেমন অস্থিরতা? এই সময় প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিশাল যুদ্ধ লেগে গেছে, গৃহযুদ্ধ লেগে গেছে। তো এই সময় আমি যে লিখলাম, আমার লেখাটা কি তোমার মনে হয় না যে এদের দ্বারা প্রভাবিত হবে? এই গৃহযুদ্ধ প্রভাবিত হবে, এটা তো নিশ্চিত হবে কি না? কিন্তু তুমি যখন পড়বা এই লেখাটা, তখন তোমার ব্রেনে রাখা যাবে না যে ওই সময় গৃহযুদ্ধ চলতেছে। উনি যে কোন প্রেক্ষাপটে লিখলেন এই বিষয়টা তোমার ব্রেনে রাখা যাবে না। এটাকে বলা হয় যে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম। হ্যাঁ, শুধু লেখাটাকে দেখতে হবে কি লিখছে সে, বিষয়টা এখানে, ঠিক আছে? ও সে লিখছে, সে তো খুব গরিব মানুষ ছিল, এই জন্য এরকম লেখা লিখছে না, এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না। হে দারিদ্র তুমি করেছো মহান, তো এখানে নজরুলের দারিদ্রকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে আমরা তো কিন্তু তার ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছি না, প্রেক্ষাপট দেখা যাবে না, শুধু তার লেখাটাকে দেখো। এটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, লেখাটাকে। হোয়াট হি রোড। নেক্সট দেখো, হোয়াট ইজ নিউ ক্রিটিসিজম। এখন দেখলাম প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, আর এখন দেখবো কি নিউ ক্রিটিসিজম। New criticism is an approach to literary criticism focusing on a poem or other literary work as an artistic object possessing value in and of itself.
নিউ ক্রিটিসিজম হচ্ছে একটি অ্যাপ্রোচ টু লিটারেরি ক্রিটিসিজম, মানে সাহিত্য সমালোচনার দিকে একটা মানে অ্যাপ্রোচ যেখানে একটি কবিতার উপরে ফোকাস করা হয় অথবা অন্য সাহিত্যকর্মের উপর ফোকাস করা হয় অ্যাজ অ্যান আর্টিস্টিক অবজেক্ট, যেটি হচ্ছে একটি শিল্পসম্মত অবজেক্ট পসেসিং ভ্যালু ইন অ্যান্ড অফ ইটসেলফ। এর নিজের মূল্য আছে, নিজেরই মূল্যবোধ আছে, নিজেরই গুরুত্ব আছে। ঠিক আছে, জি স্যার, আর একটা বলুন। তার মানে হচ্ছে নিউ ক্রিটিসিজমটা হচ্ছে এরকম যে তোমার লেখাটা দেখতে হবে হচ্ছে পুরোপুরি আলাদা করে। এই লেখাটারই একটা দাম আছে, লেখাটাই একটা মূল্যবান জিনিস। এটা খেয়াল করো, ভ্যালু ইন অ্যান্ড অফ ইটসেলফ। এর নিজের ভিতরেই ভ্যালু আছে, এর নিজেরই ভ্যালু আছে, এই লেখাটারই ভ্যালু আছে। এইভাবে যেটা সমালোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে নিউ ক্রিটিসিজম। ঠিক আছে, 14, 15 আর একটাই আছে, এটা দেখিয়ে দিই। হোয়াট ইজ মার্কসিস্ট লিটারেরি ক্রিটিসিজম? মার্কসিস্ট, তোমরা মার্ক্সবাদ বোঝো? মার্ক্সবাদ, মার্ক্সবাদ না স্যার। মার্কস, কার্ল মার্কস। কী নাম বললাম বলো তো? মার্ক্স কার্ল মার্কস নামের একজন, কার্ল মার্কস নামের একজন জার্মান দার্শনিক ছিলেন। কে ছিলেন? জার্মান দার্শনিক ছিলেন। উনি একটি চেতনা দিলেন আলোচনা, সেটি হচ্ছে কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আর ওনার উপর ভিত্তি করেই তৈরি হলো হচ্ছে সমাজতন্ত্র। ওনার কথার উপর ভিত্তি করে তৈরি হলো কি? সমাজতন্ত্র। লেনিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো না? জি স্যার। এটা হচ্ছে কার্ল মার্কসের সূত্র অনুযায়ী। বুঝতে পারছো? তার মানে এখানে কি বোঝানো হয়? এর মূল কথা কি? কেউ খাবে, কেউ খাবে না তা হবে না। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, এটা হচ্ছে সূত্র। তাহলে মার্কসিস্ট লিটারেরি ক্রিটিসিজম ডিসক্রাইবস লিটারেরি ওয়ার্ক দ্যাট ইজ বেসড অন সোশ্যালিস্ট থিওরিজ। এটি হচ্ছে সমাজতান্ত্রিক তত্ত্ব। ইট ইন্টারপ্রেটস এ লিটারেরি ওয়ার্ক, এটি সাহিত্যকর্মকে ব্যাখ্যা করে বোথ এ রিফ্লেকশন, সে মনে করে এটা একটা প্রতিফলন, এটা একটা প্রতিফলন, এ প্রোডাক্ট, এটি তৈরি, এটি ক্রিয়েশন। প্রতিফলন হয় কিসের? সমাজের প্রতিফলন, এবং সমাজ থেকেই তৈরি হয় সাহিত্য। সমাজেরই প্রতিফলন এবং সমাজ থেকেই তৈরি হয়। কিসের? সমাজের কি থেকে তৈরি হয়? ইকোনমিক কনফ্লিক্ট দেখানো হয়, অর্থনৈতিক দ্বন্দ্ব দেখানো হয় সাহিত্যে। ইকোনমিক কনফ্লিক্ট দেখানো হয়। কাদের মধ্যে ইকোনমিক কনফ্লিক্ট? সামাজিক শ্রেণীগুলোর মধ্যে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে যে অর্থনৈতিক দ্বন্দ্ব আছে সেটা দেখানো হয়। এবং এ টাইপ অফ হিস্ট্রিক্যাল ক্রিটিসিজম অফ লিটারেচার, এবং এখানে ঐতিহাসিকভাবে সাহিত্যকে মূল্যায়ন করা হয়। লিটারেচারকে কীভাবে মূল্যায়ন করা হয়, সমালোচনা করা হয়? ঐতিহাসিকভাবে। এইটিকে বলা হয় মার্কসিস্ট ক্রিটিসিজম। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ করলাম। স্যার নেক্সট ক্লাস